A very good morning to all my dear students. Today we will discuss a special topic from hydrology. The name of the topic is Definition of Hydrology, Concept, Characteristics, Significance and Interpretation of Hydrological Cycle. তাহলে আজকের এই ক্লাসটাতে আমরা যে বিষয়গুলো আলোচনা করতে চলেছি সেই বিষয়গুলো হচ্ছে আমরা হাইড্রোলজির ডেফিনেশন করব। হাইড্রোলজির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল। তো সেই হাইড্রোলজিক্যাল সাইকেল বলতে আমরা কি বুঝি সেইটা জানবো। হাইড্রোলজিক্যাল সাইকেলের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ডিসকাশন করব। হাইড্রোলজিক্যাল সাইকেলের সিগনিফিকেন্স বা তাৎপর্য কতখানি সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। এবং হাইড্রোলজিক্যাল সাইকেলটাকে এক্সপ্লেন করতে গেলে আমাদের কোন কোন প্রসেসগুলো জানা জরুরি তার ডিটেলস ডেসক্রিপশন আজকের এই ক্লাসটাতে আমরা ডিসকাশন করব। প্রথমে আমরা জেনে নিই হাইড্রোলজি বা জলবিদ্যা বলতে আমরা কি বুঝি। তো হাইড্রোলজি এই টার্মটা নর্মালি দুটো গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি। একটা হচ্ছে হাইড্রো, যার অর্থ হচ্ছে ওয়াটার বা জল, এবং আর একটা শব্দ হচ্ছে লজোস বা সায়েন্স, এটাকে আমরা ইংরেজিতে সায়েন্স বলি এবং বাংলায় বলবো বিজ্ঞান। তাহলে হাইড্রোলজি হচ্ছে এটা একটা বিজ্ঞানের একটা শাখা, যে শাখায় নর্মালি জল নিয়ে আলোচনা করা হয়। এবং কোথাকার জল যদি বলা হয় তাহলে আমরা বলবো পৃথিবীর জল নিয়ে আলোচনা করা হয়। পৃথিবীর কোথায় কত পরিমাণে জল রয়েছে তার ডিস্ট্রিবিউশনটা যেমন করা হয়, এবং পৃথিবীতে জলের উৎপত্তি কিভাবে হয়েছে সেই সম্পর্কে ডিটেলস ডেসক্রিপশন করা হবে। এবং পৃথিবীর ভিন্ন ভিন্ন অংশে, অর্থাৎ সাগর মহাসাগর স্থলভাগের মধ্যে, তোমার আর্থ সারফেস মাটির রন্ধ্রগুলোতে এবং ভৌমজলে কিভাবে জলের আবর্তন ঘটে এবং আলটিমেটলি সেই জলটা আবার সমুদ্রে গিয়ে পতিত হয় তার ডিটেলস ডেসক্রিপশন বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হবে তাকে আমরা এক কথায় কি বলবো, হাইড্রোলজি বা জলবিদ্যা বলবো। উইসলার এবং ব্র্যাটার নামে দুই জলবিজ্ঞানী, এরাও হাইড্রোলজির ডেফিনেশন দিয়েছেন। তাদের মতে হাইড্রোলজি হচ্ছে এমন একটা বিজ্ঞান যে বিজ্ঞানটা নর্মালি কি করে, পৃথিবীর যে ল্যান্ড সারফেস রয়েছে সেই ল্যান্ড সারফেসে জলের কি করে আমরা অবক্ষয় করে থাকি, ডিপ্লেশন করে থাকি, এবং এই ল্যান্ড সারফেসে কি করে জলটাকে আবার আমরা পুনরায় রিপ্লেনিশমেন্ট করতে পারি, অর্থাৎ আবার সেই জলের যে ভান্ডার সেটাকে আমরা সুরক্ষিত করতে পারি, এর ডেসক্রিপশন দেওয়া থাকে। বিজ্ঞানের সেই শাখাটাকেই আমরা কি বলবো, হাইড্রোলজি বা জলবিদ্যা বলবো। এবার আমরা দেখে নিই এই পৃথিবীতে জলের উৎসগুলো কোথায়। আমরা নর্মালি কি জানি যে পৃথিবীর হচ্ছে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। এই 3 ভাগ জলের মধ্যে প্রায় 97.25% জল রয়েছে মহাসাগরগুলোতে। এই মহাসাগরগুলোর যে জল রয়েছে সেই জলের কোয়ালিটি যদি বলা হয় তাহলে আমরা দেখবো এই জলের কোয়ালিটি কিরকম, সল্ট ওয়াটার অর্থাৎ লবণাক্ত জল রয়েছে 97.25%, এবং বাকি থাকলো কত 2.75%। এই 2.75% মাত্র যে জলের পরিমাণটা রয়েছে সেটা কিন্তু ফ্রেশ ওয়াটার অর্থাৎ মিষ্টি জল রয়েছে। এই মিষ্টি জল যেটা বললাম 2.75%, এই 2.75%-এর মধ্যে 2.05% রয়েছে কোথায়, আইস ক্যাপস রূপে এবং হিমবাহ বা গ্লেসিয়ার রূপে, অর্থাৎ উচ্চ অক্ষাংশীয় অঞ্চল এবং উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ রূপে, এবং তোমার আইস ক্যাপস রূপে নর্মালি এই মিষ্টি জলটা অবস্থান করছে। গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ ভূঅভ্যন্তরে যে জলটা রয়েছে সেই জলের পরিমাণ কত, 0.68%। লেকগুলোতে রয়েছে 0.01%, এবং মাটির রন্ধ্রগুলোতে আছে কত 0.005%। বায়ুমণ্ডলে আর রয়েছে 0.001%। এবং আমরা যে নদীগুলো দেখি, স্ট্রিমস গুলো দেখি, সেই স্ট্রিমগুলোতে এবং রিভারগুলোতে টোটাল 0.0001% ওয়াটার কিন্তু অবস্থান করছে। তাহলে আমাদের কিন্তু স্থলভাগের মধ্যে জলের পরিমাণ, বিশেষত মিষ্টি জলের পরিমাণ কিন্তু অনেক কম। এই কম পরিমাণ জলটাই আমরা নর্মালি কি করি, আমাদের দৈনন্দিন কাজে, আমাদের কৃষিক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে আমরা কিন্তু এই জলটাকেই ইউজ করে থাকি। কিন্তু এই জলের পরিমাণ এত কম হওয়া সত্ত্বেও নর্মালি কি হচ্ছে না, এই যে জলের যে ভান্ডার, এই ভান্ডারটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। তার পেছনে কিন্তু একটা প্রসেস কাজ করে, সেই প্রসেসগুলো সম্পর্কে আমরা আজকে এই ক্লাসটাতে ডিসকাশন করব। এবার আমরা একটু জেনে নিই যে হাইড্রোলজির আর কি কি ব্রাঞ্চ রয়েছে, আর কি কি শাখা রয়েছে। তো হাইড্রোলজির প্রধান শাখা রয়েছে এই একটা শাখার নাম হচ্ছে প্যাটোমোলজি। এই প্যাটোমোলজি হচ্ছে হাইড্রোলজির এমন একটা শাখা যে শাখাটা নর্মালি নদীর জলগুলো নিয়ে আলোচনা করবে, অর্থাৎ নদীর জলের উৎস, নদীর জল কি করে বয়ে যাচ্ছে, নদীর জলটা কিভাবে নর্মালি হিউম্যানের যে অ্যাক্টিভিটি তার উপর ইম্প্যাক্ট ফেলছে সেগুলো নিয়ে আলোচনা করবে।
লিমনোলজি এটা হচ্ছে লেক ওয়াটার গুলো নিয়ে আলোচনা করে থাকে। ক্রায়োলজি এটা আইস ওয়াটার নিয়ে আলোচনা করে থাকে। জিও হাইড্রোলজি এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিয়ে আলোচনা করে থাকে। এবার আমরা জানবো যে হাইড্রোলজি পড়ে আমাদের কি হবে, বা হাইড্রোলজি এই সাবজেক্টটার অ্যাপ্লিকেশনস কোথায়। তাহলে হাইড্রোলজির অ্যাপ্লিকেশনস অনেক জায়গাতে রয়েছে। এখানে তিনটে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনস আমি উল্লেখ করেছি। এক নম্বর হচ্ছে ইরিগেশন স্কিমস গুলোতে, অর্থাৎ জমিতে জলসেচ করা হয়, তো সেই জলসেচের যে স্কিমগুলো রয়েছে, কত পরিমাণে জল প্রোভাইড করা হবে এবং কোথা থেকে জল আমরা নর্মালি কৃষি জমিতে প্রোভাইড করব, সেই সম্পর্কে ডিটেলস তোমার প্ল্যানিং করার ক্ষেত্রে নর্মালি আমাদের হাইড্রোলজির নলেজ থাকা অত্যন্ত জরুরি। তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণে সাফিসিয়েন্ট ওয়াটার কিন্তু আমরা কি করতে পারবো, জমিগুলোতে আমরা প্রোভাইড করতে পারবো। ২ নম্বর অ্যাপ্লিকেশনসটা কি, ড্যামস অ্যান্ড হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টস এর ক্ষেত্রে হবে। অর্থাৎ হাইড্রোলজির যদি আমরা নলেজ না থাকে, আমাদের যদি নলেজ না থাকে, তাহলে আমরা কোনো একটা পার্টিকুলার রিভার যেটা খরস্রোতা প্রবণ, সেখানে ড্যাম ক্রিয়েট করলে আদৌ সেখানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট হবে কিনা সেইটা কিন্তু আমরা বুঝতে পারবো না। কিন্তু নলেজ যদি থাকে তাহলে আমরা বুঝে যাব কত পরিমাণ জল সেখানে আটকা পড়তে পারে এবং সেখান থেকে কত অ্যামাউন্টের আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, সেই সম্পর্কে কিন্তু একটা আন্দাজ বা আইডিয়া আমরা করতে পারবো। আর যদি হাইড্রোলজি সম্পর্কে এইরকম যদি আমাদের নলেজ না থাকে, তাহলে নর্মালি ঠিকঠাক মতো আমরা পরিকল্পনা করতে পারবো না। আদৌ সেখানে ড্যাম ক্রিয়েট করলে হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট হবে কিনা তারও যেমন আমরা অনুধাবন করতে পারবো না, এবং আমার যতটা রিকোয়ারমেন্ট রয়েছে, কত অ্যামাউন্টের ইলেকট্রিসিটি আমার দরকার আছে, ততটা সেই ড্যাম থেকে আমরা তৈরি করতে পারবো কিনা তারও কিন্তু আইডিয়া আমরা হাইড্রোলজির নলেজ ছাড়া কিন্তু আমরা গেইন করতে পারবো না। এছাড়াও ৩ নম্বর গুরুত্বপূর্ণ যে অ্যাপ্লিকেশনসটা রয়েছে সেটা হচ্ছে ওয়াটার সাপ্লাই প্রজেক্টস, অর্থাৎ জলের যদি আমরা সরবরাহমূলক কিছু প্রজেক্ট করতে চাই, বিশেষত শহরাঞ্চলগুলোতে এই ওয়াটার সাপ্লাই প্রজেক্ট গুলো করা হয়। এছাড়াও বর্তমানে গ্রামীণ অঞ্চলগুলোতেও নরমালি ওয়াটার সাপ্লাই প্রজেক্ট গুলো ওয়াটার সাপ্লাই প্রজেক্ট গুলোকে নরমালি নিয়ে আসা হচ্ছে। তাহলে এই প্রজেক্ট গুলোও ঠিকঠাক মতো ইমপ্লিমেন্টেশন করতে চাইলে আমাদের কিন্তু হাইড্রোলজির নলেজ থাকা উচিত। অর্থাৎ কোথা থেকে জল নিয়ে আসা যাবে এবং কত পরিমাণ জল প্রবাহিত হচ্ছে কোনো একটা পার্টিকুলার রিভার দিয়ে, তাহলে সেই রিভারের জলটা আমি কোনো একটা শহরে বা কোনো একটা গ্রামীণ অঞ্চলে আমি প্রোভাইড করতে চাইছি, সেইটা সাফিসিয়েন্ট হবে কিনা, এই সংক্রান্ত ডিটেলস নলেজ গুলো যদি আমার না থাকে, তাহলে কিন্তু আমরা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট গুলোকেও ঠিকঠাক মতো ইমপ্লিমেন্টেশন করতে ব্যর্থ হবে। এবার আমরা চলে আসি যে হাইড্রোলজিক্যাল সাইকেল। এই হাইড্রোলজিক্যাল সাইকেল বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, প্রথমে ছবি দিয়েই ডেসক্রিপশনটা আমি একটু করে দেওয়ার চেষ্টা করি। আমরা ছোটবেলায় নর্মালি ছোট ক্লাসগুলোতে আমরা এরকম করে ফেলেছি যে সূর্যতাপে নর্মালি কি হয়, সাগর মহাসাগরের জল বাষ্পীভূত হয়। শুধু আমরা ডেফিনেশন গুলোতে সাগর মহাসাগরের কথাই বলি, তোমার স্থলভাগের যে জল থাকে, লেকে থাকে, নদীতে থাকে, মাটির রন্ধ্রগুলোতে থাকে, সেই জলটাও বাষ্পীভূত হয়। এই কথাগুলো নর্মালি আমরা ডেফিনেশনের মধ্যে পড়িনি। তার কারণ কি, তার কারণ হচ্ছে একটু আগে আমি সোর্সেস অফ ওয়াটারের মধ্যে দেখালাম যে সাগর মহাসাগরের জলের পরিমাণটা 97.25%, এবং বাকি জায়গাগুলোতে যেখানে স্থলভাগগুলোতে জল রয়েছে, সেই জলের পরিমাণ কিন্তু খুবই কম, সামান্য পরিমাণে জল রয়েছে। তাহলে আমি যদি ওভারঅল দেখতে চাই, তাহলে বেশিরভাগ জলটা কিন্তু বাষ্পীভূত হবে কোথা থেকে, সাগর মহাসাগর থেকেই। তাই ছোট ক্লাসের বইগুলোতে নর্মালি সাগর মহাসাগরের জলের বাষ্পীভবনের কথাই বলা থাকে, কারণ 97% জল থেকে তোমার সূর্যতাপে বাষ্পীভবনের পরিমাণটা অনেকটাই বেশি হবে, যেটা স্থলভাগের যে যে জায়গাগুলোতে জল রয়েছে তার তার থেকে মানে অনেক অনেক গুণ বেশি। যাই হোক, আমরা তাহলে ডেফিনেশনে চলে যাই। তাহলে সূর্যতাপে সাগর মহাসাগরের জলটা বাষ্পীভূত হবে, আর আমরা জানি জলীয় বাষ্প হালকা বলে এটা নর্মালি কি হয়, ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। আবার যত সার্ফেস থেকে উপরের দিকে উঠি তত কি হবে, তত তাপমাত্রা কমতে থাকে। তাই ধীরে ধীরে এই জলীয় বাষ্পটা কি হবে, আবার ঠান্ডা হতে থাকে এবং জলীয় বাষ্পটা একসময় ধীরে ধীরে জলকণায় পরিণত হয় এবং বায়ুমণ্ডলে যে ধূলিকণাগুলো থাকে সেগুলো আশ্রয় করে ঘুরে বেড়ায়, এবং এগুলোকেই নর্মালি আমরা কি বলে থাকি, ক্লাউড ফর্ম মেঘ বলে থাকি। এবার এই মেঘগুলো যখন জলভাগের উপরে অবস্থান করছে, তখন সেটা আবার কি হয়, বায়ু মাধ্যমে তাড়িত হয়ে স্থলভাগের দিকে আসে। স্থলভাগের দিকে আসার পর সেগুলো পাহাড় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে কি হবে, যে স্থলভাগের অঞ্চলগুলোতে নর্মালি অধঃক্ষেপণ রূপে সেটা নেমে আসে। সেটা বৃষ্টিপাত হতে পারে বা তুষারপাত হতে পারে। ভূপৃষ্ঠে নেমে আসে। এবার ভূপৃষ্ঠে নেমে আসার পরে সেগুলো কি হয়, ভিন্ন ভিন্ন স্থানে বাধাজনিত সঞ্চয় হবে। যদি বিল্ডিং থাকে সেখানে সঞ্চয় হবে, যদি সেখানে গাছপালা থাকে সেখানে পাতায় তোমার বাধা পাবে, পাতায়
সঞ্চয় হবে, কাণ্ডে জমা হবে, গাছের গোড়ায় জমা হবে, এবং যদি নিচু জায়গাগুলো থাকে, পুকুর লেক থাকে, সেগুলোতে জমা হবে। মাটির রন্ধ্র থাকলে মাটির রন্ধ্র দিয়ে সেগুলো নিচের দিকে প্রবেশ করবে এবং মাটির তোমার হচ্ছে যে গ্যাপগুলো রয়েছে, মাটির রন্ধ্রগুলো রয়েছে, সেগুলোতে স্টোরেজ হবে এবং সেগুলো ধীরে ধীরে আরো নিচের দিকে মুভ করতে করতে একসময় কি হবে, গ্রাউন্ড ওয়াটারে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ মাটির নিচে যে ভূমর জল রয়েছে সেই ভূমর জলের মধ্যে এই জলটা প্রবেশ করে। এবার এত কিছু ঘটনা ঘটার পরেও যদি অতিরিক্ত জল থেকে যায়, তখন সেটা ভূমি ঢালবে নিচের দিকে, নদীর মাধ্যমে কি হবে, বয়ে যাবে এবং আলটিমেটলি সেগুলো কি করবে, এবং সমুদ্রে গিয়ে পতিত হবে। শুধুমাত্র যে নদীর জলটাই সমুদ্রে পতিত হয় তাই নয়, গ্রাউন্ড ওয়াটারটাও কি করে, ধীরে ধীরে সমুদ্রের দিকে মুভ করতে থাকে এবং তার স্পিডটা কিন্তু অনেক কম হবে। তার কারণ গ্রাউন্ড ওয়াটার যেখানে থাকে সেখানে কিন্তু অনেক মৃত্তিকার কণাগুলো থাকে। তাহলে সেই মৃত্তিকার কণাগুলো থাকার কারণে জলের স্পিডটা নর্মালি সারফেসের যে জলের স্পিড সেই রকম কিন্তু স্পিড হবে না, অনেক ধীরে ধীরে কি করবে, সমুদ্রের দিকে মুভ করে এবং সমুদ্রে গিয়ে তোমার হচ্ছে সেই জলটাকে আবার সমুদ্রে প্রোভাইড করে দেয়। এইভাবেই নর্মালি কি করে যে জলের চক্রাকার আবর্তন ঘটে, এবং এইটা নর্মালি একবার জলের আবর্তন হওয়ার পর থেমে থাকে না, এটা চক্রাকারে ঘটতে থাকে, একটার পর একটা কিন্তু সাইক্লিক আকারে এই যে জলের আবর্তন, সেই আবর্তনটা চলতে থাকে। তাই এটাকে আমরা কি বলে থাকি, হাইড্রোলজিক্যাল সাইকেল। তাহলে হাইড্রোলজিক্যাল সাইকেল অ্যাকচুয়ালি কি, এটাকে আমরা জার্নি অফ ওয়াটার বলবো। অর্থাৎ আমরা যেমন ভ্রমণ করি এক জায়গা থেকে আরেক জায়গা, ঠিক তেমনি জলও ভ্রমণ করে। জল কোথা থেকে ভ্রমণ করে, ওশান থেকে। ওশান থেকে কোথায় ভ্রমণ করে, নর্মালি প্রথমে অ্যাটমসফিয়ারে বা বায়ুমণ্ডলে ভ্রমণ করে, তারপরে সেটা আবার কি করে, আবার ব্যাক টু দ্য আর্থ ল্যান্ড সার্ফেস, অর্থাৎ তোমার হচ্ছে যে স্থলভাগের যে পৃষ্ঠ রয়েছে পৃথিবীর, সেখানে আবার চলে আসে এবং সেই স্থলভাগের পৃষ্ঠ থেকে আলটিমেটলি আবার কোথায় চলে যায়, মহাসাগরগুলোতে পৌঁছে যায়। এবং এখানে কিছু প্রক্রিয়া কাজ করে, সেই প্রক্রিয়াগুলো কি কি, একটা হচ্ছে বাষ্পীভবন, যে প্রক্রিয়ায় তোমার সাগর মহাসাগরের জল বাষ্পীভূত হয় সেটা হচ্ছে বাষ্পীভবন। প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন হচ্ছে যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে অবস্থিত জলীয় বাষ্পটা তরল বা কঠিন রূপে ভূপৃষ্ঠে পতিত হয়, সেই পদক্ষেপণটা গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। পার্কুলেশন, ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন হচ্ছে সারফেসের উপরে অধঃক্ষেপণের পরে যে জলটা এলো, সেটা যখন যে প্রক্রিয়ায় ওই তোমার মাটির রন্ধ্রগুলো দিয়ে নিচের দিকে প্রবেশ করলো, সেটাকে আমরা বলবো ইনফিল্ট্রেশন। আর মাটির রন্ধ্রগুলোতে জমে থাকা যে ওয়াটার গুলো রয়েছে, জলগুলো রয়েছে, যে প্রক্রিয়ায় পুরো নিচের দিকে প্রবেশ করে গ্রাউন্ড ওয়াটারের সঙ্গে মিশে যায়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি পার্কুলেশন। এবং অতিরিক্ত জল কি করে, অতিরিক্ত জল নর্মালি ভূপৃষ্ঠের ঢাল বেয়ে উপর দিক দিয়েই নর্মালি বয়ে যায়, যেটাকে আমরা বলে থাকি রান। তাহলে এতগুলো প্রক্রিয়ার মাধ্যমেই নর্মালি কি হয়, সাগর মহাসাগরের জলটা বায়ুমণ্ডলে মেশে, বায়ুমণ্ডল থেকে আবার স্থলভাগে স্থলভাগে পৌঁছায়, স্থলভাগকে আবার তোমার সারফেসের উপর দিয়ে এবং মাটির রন্ধ্রের মাধ্যমে, গ্রাউন্ড ওয়াটারের মাধ্যমে সেটা আলটিমেটলি আবার কিন্তু সমুদ্রে গিয়ে মিট করে কি করে, জলচক্রটাকে সম্পূর্ণ করে। কিন্তু এখানেই থেমে থাকে না, পুনরায় এটা সাইক্লিক আকারে আবার চলতেই থাকে। ইউ ক্যান নট আইডেন্টিফাই ফ্রম হোয়ার ইট স্টার্টস এন্ড হোয়ার ইট এন্ডস। অর্থাৎ আমরা কিন্তু এই যে হাইড্রোলজিক্যাল সাইকেল রয়েছে, এটা কোথা থেকে স্টার্টিং হচ্ছে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে, এটা কিন্তু আমরা কখনোই আইডেন্টিফাই করতে পারি না। যদিও ডেফিনেশনের সময় আমরা নর্মালি বলে থাকি সূর্য থেকে জল বাষ্পীভূত হয়, কিন্তু আমরা এখান থেকে বলছি মানে এই নয় যে এটার স্টার্টিং হচ্ছে সাগর মহাসাগরের জলের বাষ্পীভবন, এটাই স্টার্টিং। যে কোনো জায়গা থেকে আমরা এটাকে স্টার্ট করতে পারি এবং যে কোনো জায়গায় এন্ডস করতে পারি। যেমন একটা সাইকেলের চাকা বা মোটর বাইকের একটা চাকা, তার কোনো স্টার্টিং নেই, তার কোনো এন্ডিং নেই, আমরা বলতে পারি না। ঠিক তেমনি হাইড্রোলজিক্যাল সাইকেলেরও কিন্তু কোনো রকম স্টার্টিং পয়েন্ট নেই এবং কোনো রকম এন্ডিং পয়েন্ট নেই, এটা চক্র আকারে এটা চলতেই থাকে। এই হাইড্রোলজিক্যাল সাইকেল সম্পর্কে একটা হিব্রু ভাষায় জেমস মোফাত্তে রচিত একটা গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে। সেই কবিতাটার ইংরেজি ট্রান্সলেশন যদি করা হয় তাহলে এইরকম দাঁড়ায়: The streams all flow into the sea, but the sea they never fill, though the streams are flowing still. কত মানে সুন্দর এবং কত গুরুত্বপূর্ণ একটা কবিতা। এর মানেগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো। এই কবিতার বলছে যে যত স্ট্রিমস গুলো রয়েছে পৃথিবীতে, সমস্ত স্ট্রিমস গুলোই সমুদ্রে কিন্তু বয়ে যাচ্ছে, কিন্তু সমুদ্রগুলোকে তারা ভরাতে পারছে না। অর্থাৎ পৃথিবী সৃষ্টির পর পৃথিবীতে সাগর মহাসাগর এবং নদীর সৃষ্টি হওয়ার পর থেকেই নদীগুলো কি করছে, মহাসাগরগুলোর
মানে মহাসাগরগুলোতে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ জলগুলোকে, স্থলভাগের জলগুলোকে মহাসাগরে তোমার হচ্ছে সাগরগুলোতে বয়ে নিয়ে যায়। এত দিন ধরে বয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু সেই সাগর মহাসাগরগুলোকে কিন্তু এখনো ভরাতে ব্যর্থ, অর্থাৎ ভরাতে পারছে না। এবং আমরা দেখেছি যে এই সাগর মহাসাগরের জল কিন্তু খুব একটা বাড়ছে না, বা বাড়ে না বললেই চলে। যতটুকু বাড়ছে সেটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর ফলে বাড়ে, এটা আমরা জানি। তাহলে এতদিন ধরে নদী যদি বয়ে, জল যদি বয়ে নিয়ে যায় এবং মহাসাগরে যদি ফেলে, হিসেব মতো মহাসাগরগুলো ভরে যাওয়ার কথা, সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যাওয়ার কথা, কিন্তু বাড়ছে না। অর্থাৎ সাগর মহাসাগরগুলো ফিল আপ হচ্ছে না। দো দ্য স্ট্রিমস আর ফ্লোয়িং স্টিল। আবার দেখো যে নদীগুলো বয়ে যাচ্ছে, নদীগুলোর জলও শেষ হয়ে যাচ্ছে না, নদীগুলো এখনো জল কি করছে, বয়ে নিয়ে যাচ্ছে কোথায়, সাগর এবং মহাসাগর। তার মানে নিশ্চয়ই এখানে এমন কিছু প্রক্রিয়া কাজ করছে, যে প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, সাগর মহাসাগরের জলটা পুনরায় আবার কি করছে, এই নদীগুলোতে জলের যোগান দিচ্ছে। অনবরত এই প্রক্রিয়াটা যদি চলতে না থাকে, তাহলে হয়তো বা নদীর জল শুকিয়ে যেত এবং সাগর মহাসাগরগুলো ভরে যেত, অর্থাৎ সমুদ্রের জলতলের উচ্চতাটা বেড়ে যেত। কিন্তু এই ইনসিডেন্ট গুলো নর্মালি ঘটছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে সাগর মহাসাগরের জল আবার কি করছে, নদীগুলোতে জলের মানে সাপ্লাই দিচ্ছে। এই প্রক্রিয়াটা অনবরত একই রকম করে চলে জন্যই কিন্তু তোমার হচ্ছে নদীগুলো জলও ফুরায় না এবং সাগর মহাসাগরগুলো ভরাট হয়ে যায় না। তাহলে যে কারণটা দায়ী এই ঘটনার জন্য, সেই কারণটাই হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল, বা আমরা বলতে পারি জলের চক্রাকার আবর্তন। এখানে একটা প্রশ্ন রেখেছি যে, নাও টেল মি হোয়াট ইজ দ্য সোর্স অফ এনার্জি দ্যাট কজ ওয়াটার সাইকেল। অর্থাৎ ওয়াটার সাইকেল, এই যে প্রক্রিয়াটা, এটা সম্পূর্ণ হওয়ার জন্য কোন কোন শক্তিগুলো নর্মালি দায়ী। তাহলে এখানে আমরা বলবো কার কার কথা, সূর্যের কথা বলবো এবং প্ল্যানেটারি উইন্ড সিস্টেমের কথা বলবো, বা নিয়ত বায়ুপ্রবাহের কথাই বলবো। তার কারণ হচ্ছে, সূর্য তাপ যদি না থাকতো তাহলে সাগর মহাসাগরের জল বাষ্পীভূত হতো না। আবার বাষ্পীভূত হওয়ার পরে যদি প্ল্যানেটারি উইন্ড সিস্টেম বা নিয়ত বায়ুপ্রবাহ যদি না থাকতো, তাহলে সাগর মহাসাগরের উপরেই ব্যাপক আকারের মেঘ তৈরি হতো এবং সেই মেঘগুলো সেখানেই কিন্তু অধঃক্ষেপণ ঘটাতো। কিন্তু এই প্ল্যানেটারি উইন্ড সিস্টেম আছে বলেই কি হয়েছে, সাগর মহাসাগরের উপর যে তোমার মেঘটা তৈরি হয়েছে, সেই মেঘগুলো কি নর্মালি কি করে, এই উইন্ড গুলো এক স্থান থেকে আরেক স্থানে বহন করে নিয়ে যায়। অর্থাৎ জলভাগ থেকে স্থলভাগের উপর যখন বয়ে নিয়ে আসে, তখন কিন্তু স্থলভাগেই অধঃক্ষেপণটা নর্মালি হয়ে থাকে এবং জলের কিন্তু চক্রাকার আবর্তন ঘটে। তাহলে ওয়াটার সাইকেল বা জলচক্রের সোর্স অফ এনার্জি কাকে কাকে বলবো, তখন আমরা সূর্যের কথা বলবো এবং নিয়ত বায়ুপ্রবাহ বা উইন্ড সিস্টেমের কথা আমরা বলবো, যে দুটো শক্তি নর্মালি কি করে, জলে জার্নিটা ঘটিয়ে থাকে। অর্থাৎ তোমার হচ্ছে হাইড্রোস্ফিয়ার থেকে অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার থেকে আবার তোমার যে আর্থ সারফেসে যে তোমার টেরেস্ট্রিয়াল যে ল্যান্ড রয়েছে, সেই টেরেস্ট্রিয়াল ল্যান্ডে জলের চক্রাকার আবর্তন ঘটিয়ে থাকে। এবার এখানে এনার্জি সোর্সের কথা আমরা মানুষদের বললাম না, আমাদের নিজেদেরকে বললাম না। তার কারণ হচ্ছে, আমাদের কিন্তু সেরকম নিজস্ব কিন্তু বিশাল লাইটস নেই, যে লাইটসটা আমরা গোটা পৃথিবীতে সাপ্লাই করতে পারবো। এবং আমাদের সেই ক্ষমতা নেই, পৃথিবীতে যত ক্লাউডস গুলো রয়েছে, যেটা মহাসাগরের উপরে রয়েছে, সেই ক্লাউডস গুলোকে আমরা কি করব, যে মহাসাগর থেকে টেনে সেগুলোকে আমরা স্থলভাগের দিকে নিয়ে আসতে পারবো। তাহলে যেহেতু আমাদের এই ক্ষমতাটা নেই, তাই আমরা নিজেদেরই কিন্তু এই হাইড্রোলজিক্যাল সাইকেলের আমরা কি বলবো না, হাইড্রোলজিক্যাল সাইকেলের কিন্তু আমরা এনার্জি সোর্স বলবো না। যদি আমরা এটা ভবিষ্যতে করি বা ভবিষ্যতে যদি আমরা এটা পারি, তাহলে আমরা নিজেদেরকেও আমরা কি বলবো, হাইড্রোলজিক্যাল সাইকেলের আমরা এনার্জি সোর্স বলবো। এবার আমরা চলে আসি হাইড্রোলজিক্যাল সাইকেলের কিছু ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স গুলো খুব ইজি। এক নম্বর ক্যারেক্টারিস্টিক্স যেমন, ইট হ্যাজ নো বিগিনিং অ্যান্ড ইট হ্যাজ নো এন্ড। অর্থাৎ কোথা থেকে হাইড্রোলজিক্যাল সাইকেলটা শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে, সেইটা আমরা বলতে পারি না। এটা হাইড্রোলজিক্যাল সাইকেলের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। হাইড্রোলজিক্যাল সাইকেলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা হচ্ছে, মেজর সোর্স অফ এনার্জি ফর দিস সাইকেল আর দ্য সান অ্যান্ড প্ল্যানেটারি উইন্ড। অর্থাৎ সূর্য এবং নিয়ত বায়ুপ্রবাহকে এই হাইড্রোলজিক্যাল সাইকেলের আমরা গুরুত্বপূর্ণ এনার্জি সোর্স আমরা বলে থাকি। 3 নম্বর হচ্ছে, নর্মালি হাইড্রোলজিক্যাল সাইকেলের ক্ষেত্রে জলের আবর্তন ঘটে 3টে মণ্ডলের মধ্যে। একটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার, একটা হচ্ছে তোমার অ্যাটমসফিয়ার, আর একটা হচ্ছে লিথোস্ফিয়ার। এই 3টে মণ্ডলের মধ্যেই জলের চক্রাকার আবর্তন ঘটে থাকে। তাই এটাও একটা হাইড্রোলজিক্যাল সাইকেলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং হাইড্রোলজিক্যাল সাইকেল এটা কমপ্লিট হতে গেলে
অনেকগুলো প্রক্রিয়ার তোমার হেল্প নিতে হয় এবং অনেকগুলো প্রক্রিয়ার একটা কম্বাইন্ড ফর্ম হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল। এই প্রক্রিয়াগুলো হলো ইভাপোরেশন, কনডেনসেশন, প্রিসিপিটেশন, রান অফ এবং ইনফিল্ট্রেশন। এছাড়াও আরো কিছু প্রক্রিয়া রয়েছে যেগুলো মিলে হাইড্রোলজিক্যাল সাইকেলটাকে মানে কমপ্লিট করে। হাইড্রোলজিক্যাল সাইকেলের দুটো বড় ফেজ রয়েছে, একটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক ফেজ আর একটা হচ্ছে ল্যান্ড ফেজ। অ্যাটমসফিয়ারিক ফেজ বলতে আমরা কি বুঝি, যে পর্যায়টাতে বা যে সময় থেকে নর্মালি কি হয়, শিলামণ্ডলীয় যে জল রয়েছে বা হাইড্রোস্ফিয়ারের যে জলটা রয়েছে সেটা বায়ুমণ্ডলে প্রবেশ ঘটে, তখন থেকে নর্মালি কি হয়, এই হাইড্রোলজিক্যাল সাইকেলের অ্যাটমসফিয়ারিক ফেজ তৈরি হয়। তার মানে ইভাপোরেশন, কনডেনসেশন, এগুলো কি বলতো, এগুলো সবই হচ্ছে অ্যাটমসফিয়ারিক ফেজে কিছু প্রসেস। আমার যখন থেকে এই বায়ুমণ্ডলীয় যে জলটা রয়েছে তার স্থলভাগে স্থলভাগের আগমন ঘটে, তখন থেকে ল্যান্ড ফেজ গুলো নর্মালি শুরু হয়। এই ল্যান্ড ফেজের মধ্যেই পড়বে তোমার ইনফিল্ট্রেশন, পার্কোলেশন, সারফেস রান অফ, বেস ফ্লো, গ্রাউন্ড ওয়াটার ফ্লো, ইন্টারসেপশন, স্টোরেজ, এই সমস্ত যে প্রক্রিয়াগুলো রয়েছে এইগুলো কিন্তু এই ল্যান্ড ফেজের মধ্যে আসবে। এবার আমরা দেখে নিই যে কোন কোন তোমার ফ্যাক্টরস গুলো নর্মালি কি করে থাকে, হাইড্রোলজিক্যাল সাইকেলটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। তো হাইড্রোলজিক্যাল সাইকেলটাকে ইনফ্লুয়েন্স করার জন্য গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরসটা রয়েছে এক নম্বর, সেটা হচ্ছে ইভাপোরেশন। অর্থাৎ ইভাপোরেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় নর্মালি কি হয়, যে সাগর মহাসাগরের জল বা আমরা বলতে পারি স্থলভাগের যে যে জায়গাগুলোতে জল রয়েছে সেই জলগুলো বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশে যায়, তাকে আমরা কি বলবো, ইভাপোরেশন। তাহলে ইভাপোরেশন যত বেশি হবে তত কি হবে, হাইড্রোলজিক্যাল সাইকেলে জলের আবর্তন তত বেশি করে ঘটতে থাকবে। একই রকম করে কনডেনসেশন, এটাও হাইড্রোলজিক্যাল সাইকেলের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস। এটা এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্পটার এন্ট্রি ঘটলো সেই জলীয় বাষ্পটা নর্মালি কি হয়, আবার সেটা তরল রূপে বা কঠিন রূপে পরিণত হয়। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, কনডেনসেশন বলবো। প্রেসিপিটেশন কখন বলবো, যে প্রক্রিয়ায় নর্মালি কি হয়, বায়ুমণ্ডলে অবস্থিত জলীয় বাষ্প সেটা তরল রূপে বা কঠিন রূপে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয়, সেটাকে আমরা বলবো প্রেসিপিটেশন। এটাও হাইড্রোলজিক্যাল সাইকেলটাকে ইনফ্লুয়েন্স করে। ইভাপো ট্রান্সপিরেশন, এটা কি, এটা হচ্ছে আমরা শুধুমাত্র সূর্যতাপে জল ডিরেক্টলি সাগর মহাসাগর থেকে বা স্থলভাগের যে জায়গাগুলোতে জলের উৎস রয়েছে সেখান থেকে বাষ্পীভূত হয় তাই না, স্থলভাগে এবং জলভাগে এরকম অসংখ্য কি থাকে, উদ্ভিদ থাকে। সেই উদ্ভিদগুলো নর্মালি কি করে, তোমার হচ্ছে বাষ্পমোচন করে থাকে, অর্থাৎ পত্ররন্ধ্রের মাধ্যমে অতিরিক্ত জলটাকে বাষ্প আকারে বায়ুমণ্ডলে মিশিয়ে দেয়। তো সেই প্রক্রিয়াটাকে আমরা প্রস্বেদন বা বাষ্পীয় প্রস্বেদন বলে থাকি। ইভাপো ট্রান্সপিরেশন, এটাও হাইড্রোলজিক্যাল সাইকেলটাকে প্রভাবিত করে। ক্যাপিলারি প্রসেস, এটাও একটা হাইড্রোলজিক্যাল সাইকেলের গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস। ক্যাপিলারি প্রসেস বলতে আমরা বুঝি এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় মাটির যে রন্ধ্রগুলোতে যে জল রয়েছে সেই জলগুলো নর্মালি কি হয়, সূর্যতাপে উপর দিকে উঠে যায়। এটা অভিকর্ষের বিপরীতের একটা প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটাও হাইড্রোলজিক্যাল সাইকেল বা জলচক্রকে প্রভাবিত করতে পারে। 6 নম্বর রয়েছে ইন্টারসেপশন, স্টোরেজ অ্যান্ড ইভাপোরেশন। ইন্টারসেপশন স্টোরেজ বলতে আমরা নর্মালি বাংলায় এটাকে বলে থাকি বাধাজনিত সঞ্চয়। অর্থাৎ কোন একটা পার্টিকুলার অঞ্চলে যখন অধঃক্ষেপণ হলো, তুষারপাত হলো বা বৃষ্টিপাত হলো, তখন সেটা কি হবে, ভূপৃষ্ঠে পড়ার আগেই সেখানে যে অবয়বগুলো থাকে, বিল্ডিং গুলো থাকে, গাছপালা গুলো থাকে, তাহলে সেগুলোতে বাধা পাবে। পাতায় বাধা পায়, কাণ্ডে বাধা পায়, তাহলে সেগুলোতে যখন বাধা পায় তখন সেই পাতায় স্টোর হতে পারে, কাণ্ডে স্টোর হতে পারে, বিল্ডিং গুলো থাকলে সেই বিল্ডিং গুলোতে স্টোর হতে পারে। এগুলোকে আমরা কি বলবো, ইন্টারসেপশন স্টোরেজ বলবো। এবং এই যে ইন্টারসেপশন স্টোরেজ হলো পাতায়, কাণ্ডে, বিল্ডিং এ যে জলটা আটকা পড়লো সেখান থেকেও সূর্যতাপে জল বাষ্পীভূত হতে পারে। তাহলে এখান থেকে যদি জলটা বাষ্পীভূত হয় তখন সেটাকে আমরা বলবো ইন্টারসেপশন, ইভাপোরেশন। 7 নম্বর গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা কি রয়েছে, অ্যাবজর্পশন অর সয়েল ওয়াটার। অর্থাৎ যখন অধঃক্ষেপণ হলো আর্থ সারফেসের উপরে, বিশেষত ল্যান্ড সারফেসের উপরে, তখন কি হবে, সেই তোমার ল্যান্ড সারফেসের উপরের অংশে যদি মাটির রন্ধ্র থাকে, ছিদ্র থাকে, তাহলে সেই ছিদ্রগুলো দিয়ে নর্মাল কি হবে, জল চুইয়ে চুইয়ে মাটির মধ্যে প্রবেশ করবে। তাহলে এইভাবেই কিন্তু মাটির মধ্যেও জলের আগমন ঘটে এবং মাটিটা কি হয়, সম্পৃক্ত হয়ে যায়। এটাও হাইড্রোলজিক্যাল সাইকেলটাকে মানে ইনফ্লুয়েন্স করে থাকে। 8 নম্বর হচ্ছে ইনফিল্ট্রেশন। এই ইনফিল্ট্রেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়া তোমার ভূপৃষ্ঠের উপরে
যে অধঃক্ষেপণটা হলো, সেই অধঃক্ষেপণের ফলে যে জলটা জমা হলো, সেই জলটা কি করে মাটির রন্ধ্র দিয়ে মাটির মধ্যে প্রবেশ করে। সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? ইনফিল্ট্রেশন। প্রক্রিয়াটার নাম ইনফিল্ট্রেশন, কিন্তু যে জলটা মাটির রন্ধ্রগুলোতে প্রবেশ করলো সেটাকে আমরা কি বলবো? সয়েল ওয়াটার। গ্রাউন্ড ওয়াটার এটাও হাইড্রোলজিক্যাল সাইকেলের আর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস। এই গ্রাউন্ড ওয়াটারটা কি? ইনফিল্ট্রেশনের ফলে যে জলটা মাটির রন্ধ্রে প্রবেশ করলো বা মাটির মধ্যে প্রবেশ করলো, সেই মাটির মধ্যে অবস্থিত জলটা যদি আরো চুইয়ে চুইয়ে নিচের দিকে যদি নেমে যায় এবং আলটিমেটলি গ্রাউন্ড ওয়াটার টেবিলে যদি প্রবেশ করে, তখন সেই জলটাকে আমরা কি বলবো? তখন সেই প্রসেসটাকে আমরা নর্মালি বলে থাকি পার্কুলেশন। এবং যে অংশে সেটা জমা হয়ে গেল আলটিমেটলি তাকে আমরা কি বলবো? গ্রাউন্ড ওয়াটার। তাহলে এই গ্রাউন্ড ওয়াটারও হাইড্রোলজিক্যাল সাইকেলটাকে ইনফ্লুয়েন্স করে। তাহলে যত গ্রাউন্ড ওয়াটারে জল প্রবেশ করবে, যত মাটির মধ্যে জল প্রবেশ করবে, যত ইন্টারসেপশন স্টোরেজ হবে, তত কি হবে? হাইড্রোলজিক্যাল সাইকেলটা কমপ্লিট হতে কিন্তু সময় বেশি লাগবে। তার কারণ গ্রাউন্ড ওয়াটারের মুভমেন্টটা খুব ধীরে ধীরে ঘটবে। মাটির রন্ধ্রগুলোতে মাটির মধ্যে যে জলের এন্ট্রিটা ঘটলো তার মুভমেন্টটাও কিন্তু অনেক ধীরে ধীরে ঘটবে। আর যদি সারফেসের উপর দিয়ে অর্থাৎ নদীর মাধ্যমে জলটা যদি সমুদ্রে বয়ে যায়, তাহলে খুব স্পিডে সেই জলটা সাগর মহাসাগরে প্রবেশ করবে এবং হাইড্রোলজিক্যাল সাইকেল খুব তাড়াতাড়ি একটা সাইকেল কমপ্লিট হবে এবং তারপর আবার নতুন করে আবার সাইকেল কিন্তু চলতে থাকবে। আচ্ছা, এই ছবিটাতে এই প্রক্রিয়াগুলো একটুখানি ডেসক্রাইব করা আছে, এখানে জাস্ট বলে দিই। তাহলে এই উদ্ভিদের পাতাগুলো দিয়ে ইভাপোরেশন হয়, যেটাকে আমরা ট্রান্সপিরেশন বলে থাকি, বা এই পাতাতে যে ইন্টারসেপশন স্টোরেজ হলো, বাতাসজনিত সঞ্চয় হলো, সেটা সূর্যতাপে ডিরেক্টলি জল বাষ্পীভূত হয়ে যায়। ট্রান্সপিরেশনটা এটা পত্ররন্ধ্রের মাধ্যমে দিয়ে বেরিয়ে যাওয়া। ইন্টারসেপশন বলছে পাতাগুলোতে বাধা পেয়ে যেটা সঞ্চয় হয় সেটা, সেগুলোকে আমরা ইন্টারসেপশন বলি। এটাকে আমরা ক্যানোপি স্টোরেজও বলে থাকি। যদি পাতায় সঞ্চয় হয় সেগুলোকে আমরা ক্যানোপি স্টোরেজ বলতে পারি। আচ্ছা, থ্রু ফল মানে কি? এই পাতাগুলোতে জল আটকা পড়ার পরে অনেক সময় আমরা দেখি ফোঁটা আকারে টপ টপ করে জলগুলো কি করে পাতাগুলো থেকে নিচের দিকে পড়ে যায়, এটাকে আমরা বলে থাকি থ্রু ফল বলে থাকি। আবার কাণ্ডে জলটা যখন পড়তে থাকে বা জমা হতে থাকে, তখন ধীরে ধীরে কাণ্ড বেয়েও জলটা নিচের দিকে নামতে থাকে, এটাকে আমরা কি বলবো? স্টেম ফ্লো নর্মালি বলে থাকি। ইনফিল্ট্রেশন এখানে একটা প্রসেস দেওয়া আছে। ইনফিল্ট্রেশনটা সারফেসের উপরে যে জলটা এলো সেটা মাটির রন্ধ্র দিয়ে মাটির মধ্যে যদি প্রবেশ করে, সেই প্রক্রিয়ার নাম কি? ইনফিল্ট্রেশন। আর এই মাটির রন্ধ্রে প্রবেশ করা জলটা যখন আরো কিছু প্রক্রিয়ার মাধ্যমে আরো চুইয়ে চুইয়ে একেবারে নিচের দিকে প্রবেশ করলো এবং গ্রাউন্ড ওয়াটারে জমা হবে, তখন সেই প্রসেসটাকে আমরা কি বলে থাকি? পার্কুলেশন। তাহলে পার্কুলেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াটা নর্মালি কি করে? গ্রাউন্ড ওয়াটারের যে জল, সেই গ্রাউন্ড ওয়াটারের জলের ভান্ডারটাকে বৃদ্ধি ঘটায়। আর বাকি জলটা কি করবে? বাকি জলটা যদি আরো সারপ্লাস ওয়াটার থাকে তাহলে ভূপৃষ্ঠের উপর দিয়ে বয়ে যাবে, যেটাকে আমরা কি বলে থাকি? সারফেস রান অফ বলে থাকি। তাহলে এই হচ্ছে ছবির মাধ্যমে যে প্রসেস গুলো ছিল, যে ফ্যাক্টরস গুলো ছিল, সেই ফ্যাক্টরস গুলো ডেসক্রিপশন। এবার আমরা জেনে নিই হাইড্রোলজিক্যাল সাইকেলের কিছু টাইপস। তো হাইড্রোলজিক্যাল সাইকেলের প্রধান টাইপ হচ্ছে তিনটে। একটা হচ্ছে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, যেটাকে আমরা মেজর হাইড্রোলজিক্যাল সাইকেলও বলে থাকি। গোটা পৃথিবীব্যাপী যে হাইড্রোলজিক্যাল সাইকেলের কথা আমরা নর্মালি বলে থাকি, সাগর মহাসাগরের জল বাষ্পীভূত হচ্ছে, বায়ুমণ্ডলে মিশলো, তারপরে মেঘ তৈরি করলো, বায়ু দ্বারা তাড়িত হয়ে স্থলভাগে এলো, সেখানে অধঃক্ষেপণ হলো, তারপর সেটা সারফেসের উপর দিয়ে গ্রাউন্ড ওয়াটারের মাধ্যমে সেটা আবার সাগর মহাসাগরে গিয়ে পতিত হলো, এটাকে আমরা গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল বলবো। মাইনর সাইকেল কখন বলবো? যদি এরকম দেখা যায় যে মহাসাগরের জলটা বাষ্পীভূত হলো এবং মহাসাগরে মেঘ তৈরি হলো এবং মহাসাগরেই অধঃক্ষেপণ হয়ে মহাসাগরে পড়ে গেল, মহাসাগরে পড়ে সেই একটা সাইকেল নর্মালি কমপ্লিট করলো, তখন সেটাকে আমরা কি বলবো? মাইনর সাইকেল। অর্থাৎ মহাসাগরের উপরেই মেঘ তৈরি হবে এবং মহাসাগরের উপরেই নর্মালি যদি পদক্ষেপণ হয়, তাহলে সেই সাইকেলটাকে আমরা কি বলবো? মাইনর সাইকেল বলবো বা ক্ষুদ্র সাইকেল বলবো। ইনার সাইকেল বলতে আমরা কি বুঝি? ইনার সাইকেল মানে এটা তোমার কন্টিনেন্টের মধ্যে নর্মালি এই ধরনের সাইকেলটা হয়, অর্থাৎ কন্টিনেন্টের মধ্যে আহ, যে তোমার জলের চক্রাকার আবর্তনটাকে আমরা কি বলবো? তোমার ইনার সাইকেল বলবো। এটা নর্মালি একটা নদী অববাহিকার যে জলচক্র, সেই নদী অববাহিকার জলচক্রকে আমরা কি বলবো? ইনার সাইকেল বা অভ্যন্তরীণ তোমার হচ্ছে জলচক্র বলে থাকি। অর্থাৎ একটা নদীতে যে জলের সরবরাহটা ঘটছে, সেই নদীর জলটা যদি বাষ্পীভূত হয়, বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি করছে, মেঘ তৈরি করে আবার যদি সেই বৃষ্টির জলটা কি হবে? সেই নদী অববাহিকা অঞ্চলেও নেমে আসতে পারে, বা এরকম হতে পারে যে সাগর মহাসাগরের জলটা বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি করলো, সেই মেঘটা আবার নদী অববাহিকা অঞ্চলে নেমে আসলো,
নেমে আসার পর নদী অববাহিকা অঞ্চলে মাধ্যমে অর্থাৎ মেন চ্যানেলের মাধ্যমে সেই জলটা যেমন সাগর মহাসাগরে পতিত হলো, ঠিক তেমনি ওই নদী অববাহিকার তোমার হচ্ছে নদী অববাহিকার যে তোমার সারফেসটা রয়েছে সেই সারফেসের রন্ধ্রগুলোর মধ্য দিয়ে জলটা গ্রাউন্ড ওয়াটারে প্রবেশ করবে বা মাটির মধ্যে প্রবেশ করার পরে সেটা সাবসারফেস ফ্লো বা গ্রাউন্ড ওয়াটার ফ্লো হয়ে যখন সেটা আবার সাগর মহাসাগরে গিয়ে পতিত হবে, তখন সেই ধরনের জলচক্রটাকে আমরা কি বলবো, ইনার সাইকেল বলবো। অর্থাৎ এটা একটা কন্টিনেন্টের ব্যাপার। যেমনটা আমরা গ্লোবালটাতে পড়লাম, সমস্ত কন্টিনেন্ট, সমস্ত তোমার হচ্ছে ওশানস গুলো মিলে জলের একটা চক্রাকার আবর্তন ঘটবে, যেটাকে আমরা বলবো গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল। কিন্তু এটার ক্ষেত্রে একটা কন্টিনেন্টের মধ্যেই হবে। যেমন আমি যদি বলি গঙ্গা নদী অববাহিকা, তাহলে গঙ্গা নদী অববাহিকাতে যে রেনফলটা হচ্ছে বা প্রেসিপিটেশনটা হচ্ছে, সেই প্রেসিপিটেশনটা নিশ্চয়ই তোমার হচ্ছে বাকি যে তোমার কন্টিনেন্ট গুলো রয়েছে বা বাকি যে ভারত মহাসাগর বাদে যে বাকি তোমার ওশানস গুলো রয়েছে তার সঙ্গে কিন্তু ডিরেক্টলি কিন্তু কানেক্টেড নয়। তাহলে আমাদের গঙ্গা রিভার বেসিন যেটা রয়েছে তার সঙ্গে কানেক্টেড হচ্ছে কন্টিনেন্ট হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ, এবং ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে ইন্ডিয়ান ওশান। তাহলে যখন এরকম একটা কন্টিনেন্টের মধ্যেই নর্মালি জলের চক্রাকার আবর্তন ঘটবে, তখন সেটাকে আমরা কি বলবো, ইনার সাইকেল বলবো। এবার আমরা চলে আসি এই হাইড্রোলজিক্যাল সাইকেলের হচ্ছে সিগনিফিকেন্স। তো এই হাইড্রোলজিক্যাল সাইকেলের নর্মালি কি তোমার হচ্ছে দুই ধরনের এর ইনফ্লুয়েন্স থাকে। একটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডে এর ইনফ্লুয়েন্স থাকে, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়ার্ল্ডে। এগুলো জাস্ট আমি অল্প করে ডিসকাশন করছি, এগুলো আমরা অল্প বিস্তর সকলেই জানি। যেমন ফিজিক্যাল রোলটা কি, ফিজিক্যাল রোলটা হচ্ছে এই হাইড্রোলজিক্যাল সাইকেল অ্যাকচুয়ালি করে কি, মহাসাগর এবং স্থলভাগ, এই স্থলভাগের মধ্যে বা আমরা বলতে পারি মহাসাগর এবং কন্টিনেন্ট বা মহাদেশ, এগুলোর মধ্যে জলের ভারসাম্য বজায় রাখে। যেমনটা আমরা ওই তোমার জেমস মোফাতের কবিতাটাতে পড়লাম যে নদীগুলো জল বয়ে নিয়ে যাচ্ছে সাগরে, সাগরগুলো ভরে যাচ্ছে না, আবার নদীগুলোর জলও শুকিয়ে যাচ্ছে না। তাহলে এই ঘটনাটা অর্থাৎ ব্যালেন্স, যে নদীর জল এবং সাগরের জলের মধ্যে ব্যালেন্স, এটা কিন্তু হাইড্রোলজিক্যাল সাইকেল করে থাকে। ২ নম্বর ফিজিক্যাল রুলটা কি, ট্রান্সফার অফ ওয়াটার ইন বিটুইন প্লেসেস ইন ল্যান্ড, অর্থাৎ স্থলভাগের মধ্যেই জলের কিন্তু ট্রান্সফার ঘটায় কি হাইড্রোলজিক্যাল সাইকেল। অর্থাৎ আমরা স্থলভাগের মধ্যে এমন অনেক জায়গায় দেখি যেখানে কি নেই, যেখানে নর্মালি বৃষ্টিপাত হয় না, কিন্তু বৃষ্টিপাত না হলেও কি হয়, ওই অঞ্চলে কোনো নদী বয়ে গেছে, তাহলে নদী যখন বয়ে যাবে তখন কিন্তু ওই অঞ্চলে জলের কিন্তু সাপ্লাই পাওয়া যায়। যেমন আমরা নীল নদের কথাই বলতে পারি। তাহলে নীল নদ একটা তোমার হচ্ছে মরুভূমির দেশ মিশরের উপর দিয়ে বয়ে গেছে। তাহলে এই নীল নদের আপস্ট্রিমের দিকে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু ডাউনস্ট্রিমের দিকে নীল নদের বৃষ্টিপাত যদি না হয়, তাহলে কি হবে, আপস্ট্রিমের দিকে বৃষ্টিপাতের জলটা নিয়ে নীল নদ ডাউনস্ট্রিমের দিকে যখন আসে তখন ডাউনস্ট্রিমেও কিন্তু জলটা পাওয়া যায়। অর্থাৎ তাই আমরা বলে থাকি নর্মালি এই হাইড্রোলজিক্যাল সাইকেলটা ল্যান্ডের ভিন্ন ভিন্ন অংশে কিন্তু জলের ট্রান্সফার ঘটাতে হেল্প করে। ৩ নম্বর ফিজিক্যাল রোলটা কি, ল্যান্ডস্কেপ ইভলিউশন, অর্থাৎ ভূমিরূপের বিবর্তন ঘটাতেও কিন্তু জলচক্র বা জলের কিন্তু অবদান কিন্তু কম নয়। যেমন আমরা ডেভিসের নর্মাল সাইকেল অফ ইরোশন করেছি, তাহলে ডেভিসের নর্মাল সাইকেল অফ ইরোশনে কিন্তু নদীর ক্ষয়চক্রের কথাই বলা আছে। অর্থাৎ নদী কি করে কি করছে, যে কোনো একটা পার্টিকুলার অঞ্চলে ল্যান্ডফর্মটার ইভলিউশন বা বিবর্তন ঘটায় সেটাকে এক্সপ্লেন করা আছে। তাহলে এইটা যদি হাইড্রোলজিক্যাল সাইকেল যদি না থাকতো, তাহলে কিন্তু কি হতো না, এই ভূমিরূপের চক্রাকার যে ইভলিউশন সেগুলো কিন্তু সম্ভবপর হতো না। বায়োলজিক্যাল রোলের মধ্যে ১ নম্বর হচ্ছে ওয়াটার সাপ্লাই টু লিভিং ওয়ার্ল্ড, অর্থাৎ জলের তোমার হচ্ছে জলের অপর নাম জীবন আমরা বলে থাকি। অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী সৃষ্টিতে জলের ভূমিকা অপরিহার্য। তাহলে এই হাইড্রোলজিক্যাল সাইকেল অ্যাকচুয়ালি কি করে, উদ্ভিদ এবং প্রাণীগুলো প্রাণীগুলোকে কি করে, ওয়াটার সাপ্লাইটা দিয়ে থাকে। বায়োলজিক্যাল রোলের ২ নম্বরটা হচ্ছে গ্রোথ অফ প্ল্যান্ট কিংডম, এটা আগেটার সঙ্গে লিঙ্ক আছে। অর্থাৎ এই হাইড্রোলজিক্যাল সাইকেলটা আছে জন্যই নর্মালি কি হয়, যে উদ্ভিদের যে সাম্রাজ্য, উদ্ভিদের যে একটা কি বলবো যে আচ্ছাদন এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে। কাল্টিভেশন, এটাও ওই ১ নম্বর পয়েন্টের সঙ্গে সংযুক্ত। আমরা হাইড্রোলজিক্যাল সাইকেল আছে জন্যই আমরা কি করতে পারি, জমিগুলোতে আমরা চাষাবাদ করতে পারি। অ্যাকোয়াটিক ইকোসিস্টেম গুলো মেনটেন করা যায় এই হাইড্রোলজিক্যাল সাইকেল আছে জন্যই। অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বলতে যেখানে যেখানে জল রয়েছে, যেমন স্থলভাগের মধ্যে পুকুর, তারপরে লেক, তারপরে তোমার রিভার্স, এগুলো হচ্ছে তোমার অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। তাহলে এগুলোতেও জলের ভারসাম্য বজায় রাখে, এবং এখানে যে তোমার উদ্ভিদ এবং প্রাণীগুলো নর্মালি জন্মায় সেগুলোর কিন্তু
অস্তিত্ব রক্ষার্থে এই হাইড্রোলজিক্যাল সাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কি লাস্ট গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্স রয়েছে সেটা হচ্ছে গ্রোথ অফ সিভিলাইজেশন অ্যান্ড কনজারভেশন, অর্থাৎ আমাদের যে সভ্যতা সেই সভ্যতার বিকাশ এবং এই সভ্যতার যদি আমরা কনজারভেশন করতে চাই তাহলে হাইড্রোলজিক্যাল সাইকেলের অবদান সবচাইতে বেশি। তার কারণ আমরা ইতিহাসে পড়েছি আমাদের যে প্রাচীন বড় বড় যে সভ্যতাগুলো রয়েছে সেই সভ্যতাগুলোর বেশিরভাগই কিন্তু, বেশিরভাগ নয় প্রায় সবটাই নদীর তীরবর্তী অঞ্চলেই কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা মেসোপটেমিয়া সভ্যতার কথা পড়েছি, আমরা সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতার কথা পড়েছি, মহেঞ্জোদারো সভ্যতার কথা পড়েছি। তাহলে এই সমস্ত সভ্যতাগুলোই কিন্তু নদীর তীরবর্তী অঞ্চলেই সৃষ্টি হয়েছিল, এমনি এমনি সৃষ্টি হয়নি। তার কারণ নদীর তীরবর্তী অঞ্চলে কি পাওয়া যাবে, জলের সাপ্লাই পাওয়া যাবে। তাহলে সেই জলটা আমরা যেমন আমাদের গৃহস্থলের কাজে আমরা তখন ব্যবহার করেছি, ঠিক তেমনি চাষাবাদের ক্ষেত্রেও সেই জলটাকে আমরা ইউটিলাইজ করে থাকি। তাহলে এই সভ্যতার বিকাশ, সভ্যতার কনজারভেশনে, প্রোটেকশনে আমরা কিন্তু এই হাইড্রোলজিক্যাল যে সাইকেল সেই হাইড্রোলজিক্যাল সাইকেলের কাছে কিন্তু আমরা সকলেই ঋণী। এবার লাস্ট যে পার্টটা এখানে রাখা হয়েছে সেই পার্টটা হচ্ছে ইন্টারাপশনস ইন দ্য হাইড্রোলজিক্যাল সাইকেল, অ্যাডভেন্ট অফ দ্য আইস এজ। অর্থাৎ হাইড্রোলজিক্যাল সাইকেলে যদি বাধা আসে তাহলে কি হবে, এখানে একটা বাধার কারণ আমি হাইলাইটেড করেছি, সেই কারণটা হচ্ছে আইস এজ, অর্থাৎ হিমযুগ যদি চলে আসে তাহলে কি হতে পারে। তাহলে হাইড্রোলজিক্যাল সাইকেলের বাধা মানে আমরা কি বুঝবো, যে হাইড্রোলজিক্যাল সাইকেলটা থেমে গেল, অর্থাৎ জলের আবর্তন আর ঘটছে না, বাষ্পীভবন আর হচ্ছে না, কন্ডেনসেশন হচ্ছে না, প্রেসিপিটেশন হচ্ছে না, সারফেস রান অফ হচ্ছে না, ইনফিল্ট্রেশন বন্ধ হয়ে গেছে, পার্কুলেশন হচ্ছে না, বেস ফ্লো হচ্ছে না, সবকিছু বন্ধ হয়ে গেছে। তাহলে কি হবে, এগুলো যদি সবকিছু বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি দেখতে পাবো, যেখানে যেখানে জল রয়েছে সেখানকার জলটা যদি আমরা ইউজ করে নিই তাহলে শেষ হয়ে যাবে। বিশেষত সাগর মহাসাগরের জল আমরা শেষ করতে পারবো না, কিন্তু নদীতে, পুকুরে, লেকে বা গ্রাউন্ড ওয়াটারে যে জলটা রয়েছে সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী যদি আমরা ইউজ করে নিই তাহলে কি হবে, সেই জলটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা মানে স্থলভাগের মধ্যে জল কিন্তু আমরা পাবো না। তখন আমাদের জল পেতে গেলে আমাদের কোথায় যেতে হবে, তখন আমাদের জল পেতে গেলে আমাদের যেতে হবে সমুদ্রগুলোতে যেতে হবে, মহাসাগরগুলোতে যেতে হবে, এবং মহাসাগরের জলটাকেই তখন পিউরিফাই করে আমাদের ইউজ করতে হবে। কিন্তু আমরা সেটাও বেশি দিন করতে পারবো না, তার কারণ স্থলভাগে যদি জল আমরা না পাই তাহলে আমরা চাষাবাদ করতে পারবো না, এবং উদ্ভিদগুলো জল না পেয়ে সেগুলো কিন্তু নিস্তেজ হয়ে যাবে বা মারা যাবে। অর্থাৎ আলটিমেটলি উদ্ভিদগুলো না থাকলে আমরাও কিন্তু খুব তাড়াতাড়ি আমরা শেষ হয়ে যাবে। আমরা তো এমনটা পারবো না আমরা সাগর মহাসাগরের জলটাকে তুলে নিয়ে এসে তারপর জমিতে দিয়ে আমি চাষাবাদ করব, তারপরে আমরা খাবারের জল এবং কৃষি জমির জন্য জল টোটালটাই আমরা মহাসাগর থেকে নিয়ে এসে ইউজ করবো, এইটা আমরা নর্মালি করতে ব্যর্থ। কারণ পৃথিবীর এরিয়াটা অনেকটা বড়, আমরা এইভাবে চাষাবাদও করতে পারবো না এবং নিজেদের আমরা সার্ভাইভও করতে পারবো না, অর্থাৎ সমস্ত উদ্ভিদ এবং প্রাণীকুল মারা যাবে। ঠিক একই রকম যদি আইস এজ আসে, অর্থাৎ যদি হিমযুগ আবার চলে আসে, হিমযুগ যদি চলে আসে অর্থাৎ গোটা পৃথিবীটা কি হবে, বরফে ঢাকা পড়ে যাবে। আর বরফে যদি ঢাকা পড়ে যায় তাহলেও কিন্তু জলের চক্রাকার আবর্তন ঘটবে না। অর্থাৎ বরফ যদি সব জায়গাতে জমে যায়, তোমার সাগর মহাসাগরেও বরফ আছে, আবার স্থলভাগে নদীগুলোর জলটাও বরফে পরিণত হয়ে গেছে, মাটির রন্ধ্রগুলোতে যে জলটা ছিল সেগুলো বরফে পরিণত হয়ে গেছে। সবই যদি বরফে পরিণত হয়ে যায় তাহলে বাষ্পীভবন সম্ভব হবে না, কন্ডেনসেশন সম্ভব হবে না, প্রেসিপিটেশন সম্ভব হবে না, কোনোটাই সম্ভব হবে না। এগুলো যদি সম্ভবপর না হয় তাহলেও কিন্তু উদ্ভিদ তার যে প্রয়োজনীয় সালোকসংশ্লেষ প্রক্রিয়া কন্টিনিউ করতে যে জলের দরকার সেইটা পাবে না, জন্য সেই উদ্ভিদগুলো তোমার একটা সময় পর মারা চলে যাবে। আবার একই রকম করে প্রাণীগুলোও কি করবে না, যদি খাবার ঠিকঠাক মতো না পাবে তাহলে প্রাণীগুলো নিজেদের সার্ভাইভ করতে না পেরে কিন্তু মারা যাবে। এবং যদি আমরা নিজেদের অভিযোজন করে নিতে পারি যদি এরকম এনভায়রনমেন্টে, তাহলে কিন্তু আমরা এই পৃথিবীতে টিকে থাকতে পারবো। অর্থাৎ আমি বলতে চাইছি যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী এরকম আইস এজ বা হিমযুগে নিজেদের অ্যাডাপ্টেশন করে নেবে, নিজেদের অভিযোজন করে নেবে, তারাই একমাত্র এই পৃথিবীতে সার্ভাইভ করবে, বাকিরা কিন্তু এই পৃথিবীতে আর সার্ভাইভ করতে পারবে না। যাই হোক, তাহলে আমরা এক কথায় কি বলবো, যে হাইড্রোলজিক্যাল সাইকেল আমাদের দৈনন্দিন জীবনে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা নর্মাল জীবনযাপন যেমন করছি, আমাদের সিভিলাইজেশনটাকে আমরা এগিয়ে নিয়ে গেছি, এই এগিয়ে নিয়ে যেতে পেরেছি তার একটা গুরুত্বপূর্ণ কারণ কিন্তু হাইড্রোলজিক্যাল সাইকেল। এবং এই হাইড্রোলজিক্যাল সাইকেলটা অক্ষুণ্ণ আছে জন্যই কিন্তু আমরা সকলেই এই পৃথিবীতে বেঁচে আছি।
তাহলে আজকের এই ক্লাসের মূল বিষয়বস্তু ছিল এইটুকুই। আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা হাইড্রোলজিক্যাল সাইকেল বা হাইড্রোলজির অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ডিসকাশন করব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। পরের ক্লাসগুলোতে আবার দেখা হবে। আজকের জন্য এই পর্যন্ত।